এমন তো আমরা অনেকেই শুনেছি যখন কোনো পরিবারের কোনো মেম্বার, আমাদের ফ্যামিলি মেম্বার এই পৃথিবী ছেড়ে চলে যান, পরলোকে চলে যান, সেই সময় যখন বাড়িতে কাজকর্মগুলো হয় তখন নাকি অনেকেই বিভিন্ন অদ্ভুত ব্যাপার-স্যাপার ফিল করে থাকেন। আজ আমি আপনাদের সাথে ঠিক এই রকমই দুখানা অভিজ্ঞতা শেয়ার করব এবং তার সাথেই শেয়ার করব একটা বাড়ির অভিজ্ঞতা। নমস্কার, আমি জো। আশা করি সবাই খুব ভালো আছেন। চ্যানেলের আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং প্রথমেই আমি আপনাদের সাথে শেয়ার করব মাম্পির অভিজ্ঞতা। মাম্পি নিজের শ্বশুরবাড়ি এবং বাপের বাড়ির দুটো অভিজ্ঞতা শেয়ার করেছেন এবং তার সাথেই শেয়ার করব আপনাদের সাথে শিবাইশির অভিজ্ঞতা। শিবাইশি নিজের দাদুর বাড়ির একটা অভিজ্ঞতা শেয়ার করেছেন। আজকের এপিসোড শুরু করার আগে প্রথমেই আশা করি সকলেই খুব ভালো আছেন, নিজের খেয়াল রাখছেন, নিজের পরিবারের খেয়াল রাখছেন এবং যদি আপনি আপনার কোনো এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করতে চান সেটা খুব সহজেই করতে পারেন। আপনি যে কোনো রকমের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন, আপনাকে জাস্ট লিখতে হবে অথবা রেকর্ড করতে হবে, তারপর সেটা পাঠাতে হবে আমাদের ফেসবুক পেজে। আর না হয় আপনি মেল করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস storywithjoe@gmail.com। চলুন আর কথা বাড়াচ্ছি না, শুরু করছি আজকের এপিসোড। হাই, আমার নাম মাম্পি। আমার বয়স বর্তমানে 28 এবং দুটো ছোট্ট ঘটনা আমি শেয়ার করতে চাই। প্রথম ঘটনা, সালটা তখন 2016। 14ই জানুয়ারি আমার শ্বশুরমশাই মারা যান। ঠিক তার দুদিন বাদে ওই আমাদের বাঙালিদের মধ্যে যেমন নিয়ম আছে রোজ সকালবেলা কাককে কিছু খেতে দেয়া, ঠিক সেভাবেই আমার ভাসুর এবং আমার হাজব্যান্ড সকালবেলা চা, জল, বিস্কুট এবং আরও বিভিন্ন খাবার নিয়ে ছাদে যায় ওই কাককে খাবার দেওয়ার জন্য। এবার সেই সময় আমিও ওদের পেছন পেছন ছাদে যাই বাড়ির কিছু কেচে দেওয়া জামা কাপড় মেলে দিতে। তো আমার ভাসুর এবং আমার হাজব্যান্ড সেই খাবার দিয়েই ছাদ থেকে চলে আসে। আমি তখনও ছাদে জামা কাপড় মিলছি। আমার এক্স্যাক্ট টাইমটা মনে নেই, সকাল 9টা থেকে 9:30 মধ্যে হবে। এবার হঠাৎ করে আমি বুঝতে পারলাম যে কেউ যেন জোরে জোরে শ্বাস নিচ্ছে। বলে রাখি, আমার শ্বশুর মশাইয়ের কিন্তু শ্বাসকষ্ট ছিল এবং সেই জন্য উনি খুব জোরে জোরে শ্বাস নিতেন এবং তার পাশাপাশি ওনার নার্ভেরও প্রবলেম ছিল, তাই সবসময় ওনার হাত কাঁপত। তো এই রকমই আমি জোরে জোরে শ্বাস নেওয়ার আওয়াজ পাচ্ছি। আমার সারা শরীর বড্ড ভার হয়ে যায় এবং আমি পরিষ্কার আমার আশেপাশে কারো অনুভূতি ফিল করতে পারছি, কিন্তু চারিদিকে কেউ নেই। আমার খুব ভয় হয়। আমি ভয়ে আমার ছাদে জামা কাপড় না মেলেই আমি সিঁড়ি দিয়ে দৌড়ে নামতে চাই এবং নিজেই নিজের পায়ের সাথে জড়িয়ে পড়ে যাচ্ছিলাম। হঠাৎ করেই ফিল করি কেউ যেন আমার হাতটা ধরলো ঠিক ওই কনুয়ের ওপরটা। আমি সেখান থেকে পড়লাম না, বেঁচে গেলাম। মানে ওই মুহূর্তে যদি পড়ে যেতাম একটা বড় দুর্ঘটনা ঘটতে পারত। আমি জানি না সেদিন কিভাবে বাঁচলাম, কিন্তু আমার মনে হয় যে আমার শ্বশুর মশাই সেদিন আমায় বাঁচিয়ে দিয়েছিলেন। কয়েক সেকেন্ডের মধ্যে আবার সবকিছু নর্মাল হয়ে গেল এবং আমি তাড়াতাড়ি নিচে নেমে এলাম আর সবাইকে সবকিছু বললাম। কিন্তু তারপর থেকে আর তেমন কোনো সমস্যা হয়নি বা আমি আর কিছু ফিল করিনি সেই বাড়িতে। পরের ঘটনা, ডিসেম্বরের 29 তারিখ 2016, থার্সডে আমার বাবা মারা যান। তার ঠিক দুদিন বাদে মানে স্যাটারডে আমি দুপুরবেলায় আমার মেয়েকে নিয়ে গভীর ঘুমে ঘুমোচ্ছি। হঠাৎ মনে হলো যে আমার ঘরের মধ্যে কেউ এসেছে এবং ঘরের মধ্যে হাঁটাহাঁটি করছে। আমি ঘুমের মধ্যেই পাশ ফিরে দেখলাম যে আমার বাবা। তখন আমার মনেই ছিল না যে আমার বাবা আর বেঁচে নেই। আচ্ছা, একটা জিনিস বলে রাখি যে আমার বাবার কিন্তু নার্ভের একবার একটা ভুল অপারেশন হওয়ায় বাবার ফুল বডি প্যারালাইজড হয়ে যায় এবং অনেক ট্রিটমেন্ট, ফিজিওথেরাপি, ব্যায়াম করে বাবা সুস্থ হয়, কিন্তু সেভাবে নয়, বাবা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটত। সো যাই হোক, আমি পাশ ফিরে দেখি যে বাবা একদম স্বাভাবিকভাবে ঘরের এ মাথা থেকে ও মাথা পায়চারি করছে।
আমার মাথাতে এটা একেবারেই আসেনি যে বাবা আর নেই। আমি তখন বাবাকে বলছি যে বাবা, তুমি এসেছো আমাদের বাড়িতে এই প্রথম, তুমি তো একেবারে ভালো হয়ে গেছো, একদম নর্মাল ভাবে হাঁটছো। আসলে আমার বিয়ে হয় 2014-তে আর মেয়ে হয় 2015-তে, কিন্তু বাবা কোনোদিনও আমার শ্বশুর বাড়িতে আসতে পারেনি। তো আমি বাবাকে বারবার বলতাম যে তুমি চলো আমার সাথে, আমি তোমায় নিয়ে যাচ্ছি। কিন্তু বাবা বলতো হ্যাঁ যাব, তবে একদম ঠিক হয়েই যাব। কিন্তু বাবা জীবিত অবস্থায় কখনোই আসতে পারেননি। তো আমি বাবাকে ওই অবস্থায় দেখে খুব খুশি হই এবং বাবাকে বলি যে বাবা তুমি এসেছো। বাবা তখন বলে যে দেখলি, তোকে বলেছিলাম না ঠিক আসবো, ফুলঝুরিকে ডাক, বল দাদু এসেছে, খেলবে। ফুলঝুরি মানে আমার মেয়ে। আমার বাবা আমার মেয়েকে ফুলঝুরি বলে ডাকতো। আমার মেয়ের বয়স তখন 1 বছর 11 মাস। আমি তো খুব খুশি। এবার যেই মেয়েকে ডাকার জন্য পাশ ফিরেছি, বললে বিশ্বাস হবে না, কিন্তু হঠাৎ করেই আমার মাথাটা খুব ভারী হয়ে যায় এবং আমি আবার ঘুমিয়ে পড়ি। এবার যখন ঘুম ভাঙে, আমি কয়েক সেকেন্ড পর সবকিছু আবার মনে করতে পারি যে এতক্ষণ আমার সাথে কি হয়েছিল, আমি কি ফিল করেছিলাম, কি কি বলেছিলাম। আমি সঙ্গে সঙ্গে মাকে ফোন করি এবং মাকে ফোন করে সবটা জানাই। তখন মা আমায় বলে যে বাবা হয়তো তোর সাথে দেখা করতেই এসেছিল। আমি সেদিন একটুও ভয় পাইনি। এর পরের ঘটনা, ঠিক 4 থেকে 5 মাস পর আমার মেয়ের খুব জ্বর এবং সেই সময় আমি আমার বাপের বাড়ি যাই। এবার আমার মায়ের যে খাটটা সেটা খুব ছোট খাট নয়, বেসিক্যালি সেটা চৌকি। ওটা আমার বাবার জন্যই বানানো হয়েছিল যাতে বাবা খুব সহজেই তা থেকে নামতে পারে এবং উঠতে পারে। তো যাই হোক, মা বলল যে রাত্রেবেলা তুই মেয়েকে নিয়ে খাটেই শুয়ে পড়, আমি নিচে শুচ্ছি। তাই হলো, আমি আর মেয়ে খাটের ওপরে শুলাম আর মা নিচে। কিন্তু আমার কোনোভাবেই ঘুম আসছিল না। স্বাভাবিক, মেয়ের জ্বর, কিভাবে ঘুমোবো? আমাদের একটা কুকুর ছিল যার নাম লিজা। লিজা শুয়েছিল। হঠাৎ দেখি লিজা দাঁড়িয়ে ঠিক আমার মাথার দিকে তাকিয়ে জোরে জোরে লেজ নাড়তে লাগলো। আমি ভালো করে তার দিকে তাকিয়ে বুঝলাম যে সে আমার মাথার ঠিক পেছন দিকেই তাকিয়ে আছে। এবার হঠাৎ করে আমার শরীরটা আবার ভারী হয়ে যায়। আমি আমার হাত পা একেবারেই নাড়াতে পারছি না। ঠিক সেই সময়ে আমার পাশ থেকে আওয়াজ এলো। আমার মেয়ে, যে আমার খাটের ডান দিকে মানে ওই কোণার দিকে শুয়েছিল, সে দেখি আমার কানের কাছে এসে বিড়বিড় করে বলছে যে মা আমি ভালো আছি, আমার জ্বর কমে গেছে, আর হাসছে। কিন্তু আমার ক্ষমতা হচ্ছে না যে আমি আমার হাত পা নাড়াবো বা মাকে ডাকবো। আমি চিত হয়ে শুয়ে আছি। এবার এই চিত হয়ে শুয়ে থাকা অবস্থাতেই আমার চোখটা ওপরের দিকে মানে উল্টে দেখি যে লম্বা বাঁশের মতো একটা অন্ধকার, আর সেখানে একটা মানুষের মতো অবয়ব দাঁড়িয়ে রয়েছে। আমি ভালো করে তাকিয়ে দেখি যে সেটা ঠিক আমার বাবার মতো। এবার ওই দেখে আমি হঠাৎ করে খুব জোরে চিৎকার করে উঠি, আর সেই চিৎকার শুনে মা শুদ্ধ বাড়ির সবাই দৌড়ে চলে আসে। আমি যখন একটু স্বাভাবিক হই তখন সবাইকে সবকিছু বলি। তখন মা বলে যে হ্যাঁ তুই ঠিকই দেখেছিস, কারণ আমিও তোর বাবাকে এই ঘরে অনেকবার ফিল করেছি। আমার মেজদাও বলল যে হ্যাঁ বাবাকে সেও স্পষ্ট দেখেছে বাড়িতে, কখনো মাথার কাছে বসে থাকতে। ইভেন বড় বৌদিও বলল যে বড় বৌদি একদিন ভোর 4টের সময় উঠেছিল এবং কিছু কাজ করছিল। সে ফিল করে যে বাবা ঠিক তার পেছন পেছন ঘুরছে। তো যাই হোক, এরপর কিন্তু আর এইরকম কোনো ঘটনা আমাদের বাড়িতে ঘটেনি। আমি আমার বাবাকে খুব মিস করি, বাবার বলা প্রত্যেকটা কথা মিস করি, বাবার বকা মিস করি। একটা সময় যখন বাবা বকা দিত তখন খুব বিরক্ত হতাম। অনেক সময় রাগের মাথায় বাবাকে উল্টো পাল্টা বলেও দিতাম। কিন্তু এখন বুঝি
কারণ আমি এখন 2 বাচ্চার মা। খুব ইচ্ছে করে যদি একবার সুযোগ পেতাম তাহলে বাবাকে জড়িয়ে ধরতাম আর বাবাকে বলতাম যে বাবা, এত যে তোমার উপর রাগ করেছি, বাবা ক্ষমা করে দিও। যাই হোক, এই ছিল আমার গল্প। এবং বাবা, যদি তুমি আমাকে শুনতে পারো, বুঝতে পারো, তাহলে এইটুকুই বলতে চাই যে তোমায় আমি খুব ভালোবাসি। ভাবতেও কিন্তু অদ্ভুত মনে হয় যে এই যে ব্যাপারগুলো হলো, যেখানে একদিকে তিনি বলছেন যে তিনি ছাদের মধ্যে কারো উপস্থিতি ফিল করতে পারছিলেন, তিনি সিঁড়ি থেকে পড়ে যাচ্ছিলেন, অথচ ওনার মনে হলো যে ওনার হাতটা ধরে কেউ আটকে দিল। এছাড়াও তিনি নিজের বাবাকে ফিল করেছেন, দেখেছেন। তবে এইটুকু বলতে পারি, মাম্পি যেমনটা বলছিলেন যে তিনি তার বাবাকে এখনো প্রচণ্ড মিস করেন। এই ব্যাপারটার সাথে আমরা সবাই কিন্তু কোথাও না কোথাও রিলেট করতে পারি। আমাদের পরিবারের কেউ না কেউ আমাদের ছেড়ে চলে গেছেন এবং তাদেরকে হয়তো আমরা প্রতিদিন মনে করি। আমরা হয়তো প্রতিদিনই ভাবি যদি আরেকবার তাদের সাথে আমাদের দেখা হতো, হয়তো একটু জড়িয়ে ধরতাম, 2 মিনিট কথা বলতাম। আশা করি আপনাদেরও এই দুখানা অভিজ্ঞতা ভালো লেগেছে। আমরা চলে যাব পরের অভিজ্ঞতায়, এবং পরের অভিজ্ঞতা পাঠিয়েছেন শিবায়শী, এবং যেমনটা বলছিলাম তিনি তার দাদুর বাড়ির একটা অভিজ্ঞতা শেয়ার করেছেন। ঠিক কি হয়েছিল দাদুর বাড়িতে, চলুন আমি সেটা আপনাদের শোনাই। নমস্কার দাদা, আমি এখন আসানসোলে থাকি, কিন্তু আজ যে গল্পটা শেয়ার করব সেটা আমার বাপের বাড়ির ঘটনা। আমার পৈতৃক বাড়ি হচ্ছে বীরভূমের সিউড়িতে। আমার বাবারা যেহেতু 7 ভাই বোন, তাই দাদু একটা বিশাল বড় 3 তলা বাড়ি বানিয়েছিল এবং সেটাতে মোট 24টা ঘর ছিল। এরই সাথে বাড়ির 4 দিক দিয়েই সিঁড়ি ছিল, মানে এতটাই বড় বাড়ি যাতে বাড়িতে সব দিক দিয়েই ঢোকা বা বেরোনো যায়। তবে আমাদের এই বাড়িতে অনেকগুলো ঘরেই কিন্তু তালা বন্ধ করা থাকতো। এবার সেটা কেন, সেটা দাদু ছাড়া কেউ জানতো না। যাই হোক, ঘটনাটা 2003-এর। আমি মাধ্যমিক এক্সাম দিয়েছি আর ভালো করে পাশও করেছিলাম, তাই সেই জন্য আমি ওই বাড়ি গেছিলাম ঠাকুমাকে প্রণাম করতে। আসলে আমরা কিন্তু ওই বাড়িতে থাকতাম না, ওখান থেকে কিছুটা দূরে আমার বাবা একটা বাড়ি বানিয়েছিল, সেখানেই থাকতাম। তো ওই বাড়িতে নিচে যেহেতু আমার জেঠুরা থাকতো, তাই প্রথমে জেঠুদের কাছে যাই এবং তাদেরকে প্রণাম করি, এবং তারপর উপরে যাই ঠাকুমার কাছে ঠাকুমাকে প্রণাম করতে। এবার ঠাকুমার কাছে যখন যাচ্ছি, আমি 2টো করে সিঁড়ি একসাথে জাম্প করে করে উঠছিলাম, কারণ ওই সিঁড়িতে আমার ভীষণ গাটা ছমছম করত। আমি চাইছিলাম যাতে খুব তাড়াতাড়ি আমি সিঁড়িটা পার করে ঠাকুমার ঘরে পৌঁছে যাই। আমি ওই সিঁড়ি দিয়ে উঠছি, আর ঠিক তখনই ওই সিঁড়ির মাঝখানে কারোর সাথে আমার খুব জোরে ধাক্কা লাগে। কিন্তু বিশ্বাস করুন, সিঁড়িতে কেউ ছিল না, আমি কাউকে দেখতে পাইনি। তবে এইটা পরিষ্কার বুঝতে পারছিলাম যে যার সাথে আমার ধাক্কা লেগেছে সে আমার সাথে ধাক্কা খেয়ে ঠিক ডান দিক দিয়ে সরে গেল। তারপর তো আমি ভীষণ ভয় পেয়ে যাই এবং ভয় পেয়ে দৌড়ে আমি ঠাকুমার ঘরে যাই। ঠাকুমাকে কিছু বলি না, আমি ঠাকুমাকে প্রণাম করে বেশ খানিকক্ষণ সেখানে বসে উল্টো দিকের, মানে বাড়ি থেকে বেরোনোর যে সিঁড়িটা, সেইটা দিয়ে নিচে নেমে যাই এবং যেখানে সাইকেলটা রেখেছিলাম সেখানে চলে যাই। ততক্ষণে সন্ধে হয়ে এসেছে, আমি বাড়ি ফিরবো তাড়াতাড়ি। এবার সাইকেলটা যখন আমি খুলছি, ঠিক সেই সময় আমার মনে হয় আমার ঘাড়ের ওপরে কেউ যেন জোরে জোরে শ্বাস ফেলছে। খুব জোরে জোরে শ্বাস নিলে যেমন আওয়াজ হয় ঠিক তেমন আওয়াজ, আর শ্বাস ফেলার মতো হাওয়া, কিন্তু পেছনে কেউ নেই। আমি তাড়াতাড়ি করে কোনো রকমে সাইকেলটা খুলে সেখান থেকে রাস্তায় চলে আসি, আর তারপর পেছনে ফিরে তাকাই না। তারপর সেখান থেকে ফেরার পর আমার কোনো অসুবিধা হয়নি, কিন্তু এই ব্যাপারটা আমার কাছে খুব ভয়ের ছিল, কারণ সেই সিঁড়িতে ধাক্কা লাগা, আমি কাউকে সিঁড়িতে দেখতে পাইনি, কিন্তু পরিষ্কার বুঝতে পারলাম কারোর সাথে আমার খুব জোরে ধাক্কা লাগলো, আর ধাক্কা খেয়ে সে আমার পাশ দিয়ে চলে গেল। এবং এই সাইকেল খোলার সময় সেখানেও কেউ ছিল না,
কিন্তু আমি ফিল করতে পারছিলাম কেউ আমার ঘাড়ের ওপরে শ্বাস ফেলছে এবং জোরে জোরে শ্বাস নিচ্ছে। এটা আমার মনের ভুল নয়, কিন্তু আমি কাউকে সেখানে দেখতে পাইনি। এছাড়াও ওই বাড়িতে কিন্তু আরও বেশ কয়েকখানা অভিজ্ঞতা আছে, যেগুলো আমি পরে সময় করে শেয়ার করব। থ্যাংক ইউ। এই ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং এবং অন্যরকম। মানে আপনি সিঁড়ি দিয়ে উঠছেন, আপনার সাথে হঠাৎ একজনের ধাক্কা লাগলো, কিন্তু আপনার সামনে কেউ নেই। কার সাথে আপনার ধাক্কা লাগলো আপনি তাকে দেখতে পাচ্ছেন না, অথচ আপনি ঠিকই বুঝতে পারছেন আপনার জোরে একটা ধাক্কা লেগেছে। এই এক্সপিরিয়েন্সটা কিন্তু বেশ গা ছমছমে বলাই যায়। যাই হোক, এই ছিল আমাদের আজকে টোটাল 3টে অভিজ্ঞতা। আপনাদের কেমন লাগলো জানাতে একেবারেই ভুলবেন না। এবং প্রথমেই যেমনটা বলেছিলাম, আপনার যে কোনো রকমের এক্সপিরিয়েন্স কিন্তু আপনি খুব সহজেই শেয়ার করতে পারেন। আপনাকে লিখতে হবে অথবা রেকর্ড করতে হবে, তারপর সেটা পাঠাতে হবে আমাদের ফেসবুক পেজে। আর না হয় আপনি মেইল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস storywithjoe@gmail.com। এছাড়াও আমাদের ফেসবুক পেজে কিন্তু নিয়মিত অভিজ্ঞতা শোনানো হয়। যদি আপনি এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটা ফলো করে না থাকেন বা দেখে না থাকেন, একবার কিন্তু দেখতে পারেন। সমস্ত ডিটেলস দেয়া আছে আমাদের ডেসক্রিপশনে। আজকের মতো আড্ডা এখানেই শেষ করছি। আপনাদের সবার সাথে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন।